রাতটা ছিল শুক্রবারের রাত। আমি সাতক্ষীরার একটা শোরুমের ব্রাঞ্চ ম্যানেজার এবং এখানে বেশ কিছু বছর হয়েছে চাকরি করছি। আমি আমার গ্রাম থেকে সাতক্ষীরা শহরে এই শোরুমে কাজ করতে আসি নিয়মিত। তো প্রতিদিনই আমার এই রুটে যাওয়া আসা চলতেই থাকে। ওই দিন ছিল শুক্রবার, সেলসের চাপ একটু বেশি ছিল। সাধারণত 9টা বা 10টার দিকেই আমরা শোরুম বন্ধ করে বাড়ির দিকে চলে যাই এবং আমি মোটরসাইকেলে যাই। প্রতি শুক্রবারেই শোরুমে এরকম জ্যাম একটু দেখা যায়। প্রতি শুক্রবারেই আমার শোরুম বন্ধ করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11:30 বা 12টা বেজে যায়, কারণ শুক্রবারে একটু চাপ বেশি থাকে। আজকেও তার ব্যতিক্রম হলো না। আমি শোরুম বন্ধ করে সাতক্ষীরা শহর থেকে আমার গ্রামের দিকে প্রতিদিনকার মতোই রওনা দেই। সাধারণত এই সময়ে রাস্তাঘাটে কেউ থাকে না এবং সাতক্ষীরা শহর থেকে বিনেরপোতা মানে হচ্ছে আমার গ্রাম, ওইখানেই ওই বাজার পর্যন্ত যেতে মোটামুটি 12 থেকে 13 মিনিট লাগে, এর বেশি লাগার কথা না। আমি একাই যাই প্রতিদিন। আমি শোরুম থেকে বেরিয়ে মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরা শহরটা পেরিয়ে গ্রামের ওই রাস্তায় উঠলাম। সাতক্ষীরা শহর থেকে আমার বাড়ি পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা আর বাজার পর্যন্ত 5.5 কিলোমিটার রাস্তা। সাধারণত অন্যান্য দিন আমি 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাই, কারণ রাত্রেবেলা রাস্তা ফাঁকা থাকে এবং আমি অনেক জোরে টানি, সেহেতু 9-10 মিনিটের মধ্যেই আমি ওই বাজারে পৌঁছে যাই এবং প্রতিদিনই এরকম একটা রুটিন ছিল। আজকে রাস্তাটা একটু বেশি শুনশান লাগতেছিল। যেদিন শুক্রবারে আমি ওই রাস্তা দিয়ে, তখন 11:30টার একটু বেশি হবে। রাস্তায় কোনো মানুষজন ছিল না, পুরো ফাঁকা এবং নভেম্বরের এই সময়ে হালকা কুয়াশা পড়েছে। একটু একটু শীত লাগছে, রাস্তাকে একদম কুয়াশায় আঁকড়ে ধরেছে। খুব একটা ভৌতিক পরিবেশ লাগছে। আমি প্রায় 10 মিনিটের মতো বাইক চালালাম এবং চালানোর পরে আমি মনে করেছি যে আমি হয়তো বাজারের কাছে পৌঁছেই গিয়েছি। কিন্তু আমি যত জোরেই বাইক চালাচ্ছি না কেন, আমি ঘড়ির দিকে তাকাতেই দেখি 11:49 বাজে। আমি 11:35 বাজে রওনা দিয়েছিলাম, কিন্তু 11:49 বাজা সত্ত্বেও আমি বাজারে কেন পৌঁছালাম না সেটাই বুঝতে পারছি না। আমি গাড়ি আরও জোরে টানতে শুরু করলাম। সাধারণত 100-র উপরে যদি টানি তাহলে 5 থেকে 6 মিনিটের বেশি লাগার কথা না। আমি গাড়ি আরও জোরে টান দিলাম। প্রায় তখন আমার গাড়ি 90 এবং 100-তে। সাধারণত 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমি আমাদের সেই বাজারই খুঁজে পাচ্ছিলাম না। এরপর আমি যখন বাইকটা থামালাম, আমি লক্ষ্য করলাম ঠিক 5 থেকে 6 মিনিট আগে আমি যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আমার বাইকটা ঠিক সেখানে এসেই থেমেছে এবং আমি দেখে পুরো অবাক হয়ে যাই। আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমি পেছন দিকে তাকিয়ে দেখি একটা সাদা কবুতর আমার সামনে দিয়ে উড়ে গেল এবং আমি এটা দেখে আবার মোটরসাইকেলটাকে খুব গতিতে ছোটাতে লাগলাম। আমি লক্ষ্য করলাম ওই কবুতরটা আমার মোটরসাইকেলের গতির সমান গতিতে আমার পাশ দিয়ে আসছে। আমি ভীষণ ঘাবড়ে গেলাম এবং ভয় পেয়ে গেলাম, কারণ কবুতর 80-90 বা 100 কিলোমিটার বেগে উঠতে পারে সেটা আমার জানা ছিল না এবং সেই কবুতরের দৃষ্টিগুলো ছিল খুবই অদ্ভুত। আমার দিকে এক নাগারে তাকিয়ে আছে। আমি সোজা চালিয়ে যাচ্ছি মোটরসাইকেল, কিন্তু কোনোভাবেই সেই বাজারের সন্ধান আমি আর পাচ্ছি না। কিছু দূর যাবার পরে আমি অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো মোটরসাইকেল চালিয়েছি। দেখেছি আধা ঘন্টা পর্যন্ত ওই কবুতরটি আমার আশেপাশেই ওড়াউড়ি করেছে এবং ঘোরাফেরা করেছে। আমি কোনোভাবেই আমার সেই বাজারটা খুঁজে পাচ্ছিলাম না। আমি আবার ম্যাপ দেখতে লাগলাম, কিন্তু ম্যাপে আমাকে ঠিক সেই জায়গায় আবার দেখাচ্ছে যেখান থেকে আমি গতবার যাত্রা শুরু করেছিলাম। মানে ওই খালখানি পুল মানে ব্রিজ পার হয়েই সামনে একটু রাস্তা পড়ে, ওই রাস্তা আমাকে আবার দেখাচ্ছে। আমি তাকিয়ে দেখি সেই একই স্থানে এসে আমি আবার থেমেছি। আমার কিছুই মাথায় ঢুকছে না। আমি সাথে সাথে ফোন করলাম আমার বড় ভাইকে, কিন্তু বড় ভাইয়ের নাম্বারে কোনোভাবেই কল যাচ্ছিল না। আমি দেখলাম সেই কবুতরটা উড়ে এসে আমার বাইকের উপর বসেছে এবং আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরকম কবুতর আমি আমার জন্মে দেখিনি। পাখাগুলো একদম ঈগল পাখির মতো বড় বড় এবং টেরেটারা চোখ এবং অনেক বড়, এবং পাখাগুলো পেছনের যে পেখম পাখা সেটাও একদম পাখার মতো অনেক বড়। আমার দেখে ভীষণ ভয় লাগলো এবং আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমি বাইকের কাছে যেতেই কবুতরটা সেখান থেকে গায়েব হয়ে গেল। আমি আবার মোটরসাইকেল ছোটাতে লাগলাম এবং আয়তাল কুরসি জোরে জোরে পড়তে লাগলাম। আমি দেখলাম সেই কবুতরটা আবার আমার সাথে সাথে ছুটছে।
বাইকের গতি ছিল অনেক। আমি অনেক গতিতে কৌতার দিকে তাকাচ্ছি এবং বাইক চালাচ্ছি, কিন্তু কোনোভাবে রাস্তা শেষ হচ্ছে না। আমার মাথায় কিছু ঢুকছে না। মাত্র ৬ থেকে ৭ কিলোমিটার রাস্তা, ১ ঘন্টা তো কোনোভাবেই লাগার কথা না। আমার মোটরসাইকেলের ইন্ডিকেটরের দিকে তাকিয়ে দেখলাম আমি এতক্ষণে প্রায় ৪০-৫০ কিলোমিটার চালিয়ে ফেলেছি এবং আমার কোনোভাবেই সেই গন্তব্যে আমি পৌঁছাচ্ছি না। কিছুক্ষণ যাওয়ার পরে সামনে একটা মোড় পড়ে। আমার মোটরসাইকেলের গতি অন্তত ৮০ তো হবেই। আমি সেখানে যদি ব্রেক করি নিশ্চিত পড়ে যাব, আর যদি ব্রেক না করি নিশ্চিত খাদে পড়ব। আমি দেখতে পেলাম অ্যাক্সিডেন্ট নিশ্চিত। তারপর যা হওয়ার তাই হলো। আমি মোটরসাইকেল নিয়ে সোজা সামনের খাদে পড়ে গেলাম। এরপর আমি বুঝতে পেরেছি যে আমি অনেকখানি আঘাতপ্রাপ্ত হয়েছি। তারপর আর আমার কিছু মনে নেই। আমি টোটালি সেন্সলেস হয়ে যাই। এরপর আমি যখন চোখ খুলি, চোখ খোলার পরে আমি নিজেকে যেখানটায় আবিষ্কার করলাম সেই জায়গাটা সম্পূর্ণ অপরিচিত এবং খুবই রাজপ্রাসাদের মতো একটা জায়গা। সাদা শ্বেত পাথরে তৈরি এবং যে বিছানার উপর আমি শুয়ে আছি সেই বিছানাটাও সাদা এক ধরনের ভেলভেট পাথর দিয়ে তৈরি। সেই পাথরগুলোও প্রচণ্ড পরিমাণ নরম। আমি হাত পা নাড়াতে পারছিলাম না। আমার গায়ে বেশ কিছু জখম আমি দেখতে পেলাম। কিন্তু গতকাল যে অবস্থায় আমি বাইকটা নিয়ে খাদে পড়েছি তাতে আমার বাঁচার কথা একদমই না। আমি মনে মনে ভাবলাম আমি নিশ্চিত মৃত্যুবরণ করেছি, কারণ এরকম সাদা স্থান একমাত্র জান্নাতে ছাড়া অন্য কোথাও তো হতে পারে না। তাহলে কি আমি জান্নাতে পৌঁছে গিয়েছি? যদি নরকে পৌঁছাতাম তাহলে তো আমাকে এতক্ষণ আগুনের মধ্যে দেখতে পেতাম। তাহলে কি আমি জান্নাতবাসী হয়ে গিয়েছি? আমি এটা চিন্তা করতে লাগলাম। কিছুক্ষণ বাদে একজন ঘরের ভেতরে প্রবেশ করলো। লোকটা দেখতে বেশ লম্বা, তার মুখে লম্বা সাদা দাড়ি এবং মাথায় এক ধরনের মুকুট জাতীয় কিছু পরা এবং গায়ে পরনে সাদা পোশাক। এ ধরনের অদ্ভুত পোশাক আমি আমার বাপের জন্মে কোনোদিন দেখিনি। সেই লোকটা আমার কাছে আসলো। কাছে আসার পরে আমাকে কথা বলতে নিষেধ করলো হাত নেড়ে। লোকটা ৭ ফুটের বেশি লম্বা হবে। আমি দেখে মনে করলাম হয়তো ফেরেশতা হবে। আমার কাছে এসেছে কি জন্য? হয়তো কোনো কিছু জিজ্ঞেস করার জন্য। আমাকে যেখানে শুতে দেওয়া হয়েছে সেই জায়গাটা অদ্ভুত রকমের, এরকম খাট আমি জীবনে দেখিনি। তারপর সেই লোকটার সাথে পিছু পিছু আরও ৩ জন মেয়ে লোক আসলো। মেয়ে লোকের মাথায় সাদা ঘোমটা দেওয়া। এরা কারা? আমি কিছুই বুঝতে পারছি না যে আমার সঙ্গে কি ঘটছে। তারপর সেই লোকটা আমার যেখানে যেখানে ক্ষতস্থান ছিল সেইখানে হাত বোলালো এবং কিছুক্ষণের মধ্যেই আমার পায়ের প্রচণ্ড ব্যথা, একটু আগে যে ব্যথা পাচ্ছিলাম সেই ব্যথাটা গায়েব হয়ে গেল এবং আমার হাতে যেসব স্থানে কাটার দাগ ছিল, ক্ষত স্থান ছিল, সেই ক্ষত স্থানগুলো খুব দ্রুতই পূর্ণ হয়ে গেল এবং আমি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেলাম। আমি আসলে কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কোথায় আছি। আমি কি মারা গিয়েছি নাকি অন্য কিছু? এ কোথায়? আমি সেই মুরব্বীকে জিজ্ঞেস করলাম যে আমি এখানে কেন, আপনারা কারা, আর আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? আমি কি মৃত্যুবরণ করেছি? তখন সেই মুরব্বী লোকটা কি একটা ভাষায় বলল, চুপ থাকো। মানে তার হাত নেড়ে এবং কোনো একটা ভাষায় বলল চুপ, মানে দিক নির্দেশনা দিল। আমি চুপ করে বসে রইলাম। সম্ভবত এখানে কথা বলা নিষেধ। আমি চুপচাপ বসে রইলাম। তারা দুজন প্রস্থান নিল। সেই নারী ৩ জনও প্রস্থান নিল। কিন্তু কিছুক্ষণ বাদে সেই নারী ৩ জনের মধ্যে থেকে একজন নারী ঘরের ভেতরে প্রবেশ করলো এবং আমার কাছে এসে আমাকে কিছু একটা বলতে লাগলো। আমি তার চেহারা দেখতে পাচ্ছিলাম না। তার চেহারায় লম্বা একটা ঘোমটা দেওয়া এবং সাদা রঙের অদ্ভুত কারুকার্য এক ধরনের পোশাক পরা। তার গা থেকে যেন এক ধরনের লাইট বের হচ্ছে, আর সে যে জামা কাপড় পরা সেই জামা কাপড়ের মধ্যেও এক ধরনের লাইট লাগানো, মানে এক ধরনের আলোর ফোয়ারা ছুটছে, ব্লিঙ্কিং করছে। তো আমি দেখে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা কারা এবং আমি কোথায় আছি, আমাকে একটু বলতে পারবেন? তারা কোনো প্রশ্নের উত্তর আমাকে দিল না। তারপর সেই মেয়েটা খানিকক্ষণ আমাকে দেখে সেই ঘর থেকে বেরিয়ে গেল। আমি আসলে বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। আমি উঠে যখন বাহিরের দিকে তাকালাম আমি দেখতে পেলাম সূর্যটা অনেক বেশি বড় দেখাচ্ছে, অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি বড়, এবং আমি যেখানে আছি সেখান থেকে নিচু অনেক নিচে। নিচের দিকে তাকালে মনে হয় একদম মানে অনেক উপরে হবে, 200-300 তলার উপরে আছে আমি, এরকম মনে হবে। কিন্তু আসলে কি আমি এরকম জায়গায় আছি? আমার আসলে বিশ্বাস হচ্ছে না। আমি মনে মনে গতকালকের কথা স্মরণ করতে লাগলাম এবং ভাবলাম গতকালকে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে তো আমার মারা যাবার কথা। তাহলে নিশ্চিত রূপে আমি মারা গিয়েছি, কিন্তু মারা যাবার পরে তো
মানুষ আত্মীয় স্বজনকে দেখে আত্মা তো এত দ্রুত উপরে আসে না। তাহলে কি আমি সত্যি সত্যি জান্নাতে এসেছি? আমি কিছুই বুঝতে পারছি না। আর এই যে মেয়েগুলো ছিল, এরা কি হুড়পড়ি, এরকম কোনো কিছু? আমি কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ বাদে আমার প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লাগলো। এরপর দুজন লোক আমাকে হাতে ধরে নিয়ে গেল এবং এমন একটা জায়গায় বসালো যেখানে অনেক ধরনের খাবার সাজানো, ফলমূল এবং বিভিন্ন রকমের জিনিস সাজানো রয়েছে। সেই জিনিসগুলো দেখে আমি খেতে লাগলাম, কারণ আমার ক্ষুধা লেগেছিল এবং ক্ষুধা লেগেছে বিদায় আমার আর হুঁশ ছিল না। খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরে গেলাম এবং খাওয়া দাওয়া শেষের পরে লম্বা একটা ঘুম দিলাম। ঘুম থেকে ওঠার পরে আমি যে সুন্দরী রমণীকে আমার সামনে দেখতে পেলাম, সে আর কেউ না, গতকালকে যে এসেছিল সেই, এবং গতকালকার সেই পোশাক পরা। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে সে এত সুন্দরী, এবং তার চোখের দিকে তাকালে যে কেউ তার মায়ায় পড়ে যাবে। তারপর সে এসে আমার হাতটা ধরলো এবং বলল, তুমি এখন কেমন আছো? প্রথমবারের মতো তার মুখ থেকে বাংলা শুনে আমি ভীষণ অভিভূত হলাম। আমি তাকে বললাম, আমি ভালো আছি, কিন্তু আপনারা কারা? আমাকে এইখানে কেন নিয়ে এসেছেন? তখন সেই মেয়েটা আমার হাতটা যখন ধরেছিল, আমি একটা অন্যরকম অনুভূতি অনুভব করছিলাম। আমি তাকে বললাম, আপনারা কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? তখন সেই মেয়েটা আমাকে বলল, এটা হচ্ছে জিনেদের এলাকা, এখানে আমরা বসবাস করি। আমি হচ্ছি একটা মেয়ে জিন এবং আমি আপনাকে নিয়ে এসেছি। গতকালকে রাত্রে যে আপনি ওইভাবে অ্যাক্সিডেন্ট করবেন সেটা আমি কোনোভাবেই ভাবিনি, তবে এটার জন্য আমিই দায়িয়েছিলাম। সেজন্য আমাদের এলাকার সবথেকে ভালো বৈদ্য এনে আপনাকে সুস্থ করে তোলা হয়েছে। আপনি একদমই চিন্তা করবেন না, আপনাকে সুস্থ সালামতভাবে আপনার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসা হবে। আসলে গতকালকে আপনি যখন ওদিক দিয়ে যাচ্ছিলেন, আপনাকে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল। এজন্য আপনাকে থামিয়ে রাখার জন্য আমি আপনাকে বারবার পথভ্রষ্ট করছিলাম এবং আমি চাচ্ছিলাম যে আপনাকে আমি কিছুক্ষণের জন্য যেন দেখতে পারি। আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, তবে আপনার অনুমতি ব্যতীত আমি আপনাকে এখানে তুলে নিয়ে এসেছি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। সুন্দরী ওই মেয়েটির কথা শুনে আমি ভীষণ অভিভূত হলাম এবং সুন্দরী এই মেয়েটাকে দেখে আমি প্রথমেই প্রেমে পড়ে গেলাম। মানে প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো বিষয়। আমি যেহেতু ইয়াং ছিলাম, তারপর সেই মেয়েটা আমার সাথে গল্প করতে লাগলো এবং এরকম করে প্রায় 3 দিন কেটে গেল। আমার সেখানে ভালোই কাটছিল। আমি প্রতিদিন ওরকম সুন্দর সুন্দর খাবার খেতাম, এরকম নরম বিছানায় ঘুমাতাম এবং এই সুন্দরী মেয়েটার সাথে আমি নিয়মিত গল্প করতাম। আমি যে তাকে পছন্দ করি সেটা আমি তাকে বুঝতে দেইনি, কিন্তু ওই মেয়েটাও আমাকে পছন্দ করে, সেটা তার কথা শুনেই বোঝা যাচ্ছিল। তারপর এক কথায় কথায় ওই মেয়েটা আমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে গেল। প্রথম আমার খানিকটা ভয় লেগেছিল, কিন্তু সে যখন আমাকে জানালো যে সে আমাকে সহি সালামতভাবে আমার বাড়িতে পৌঁছে দিবে, সেহেতু আমার চিন্তা করার কোনো কারণ নেই। এটা ভেবেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এরপর মেয়েটা আমাকে খুবই সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে গেল, যেখানে মাইলের পর মাইল শুধুমাত্র ফুলের বাগান এবং পাশে সমুদ্র। এরকম সুন্দর জায়গা আমি জন্মে দেখিনি। মেয়েটা আমাকে জানালো এটা তাদের এলাকার সবথেকে সুন্দর স্থান এবং এইখানেই মাঝে মধ্যে তাদের এলাকার বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। তার কথা শুনে আমি অভিভূত হলাম। সে আমাকে দেখা করালো আরও 2জন জিনের সাথে। জিনদেরকে দেখতে যে এরকম হয় সেটা আমি স্বপ্নেও কোনোদিন কল্পনা করিনি। জিনরা অনেক সুন্দর হয় দেখতে, তবে এটা তাদের আসল রূপ কিনা সেটা আমি বলতে পারবো না। তবে যে জিন দুটোর সাথে আমাকে দেখা করিয়েছিল, সেই জিন দুটো আকাশে উঠতে পারে এবং তারা আরও অনেক কলাকৌশল করে আমাকে দেখালো। আমার দেখে ভালো লাগলো। তারাও এই প্রথম কোনো মানুষকে সামনাসামনি দেখছে এবং কথা বলছে, কারণ তারা কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলেনি। তারা আমাকে বারবার ছুঁয়ে ছুঁয়ে দেখছিল যে আমি দেখতে কেমন, আমি কিভাবে কথা বলি। অবশ্য তাদের ভাষা আমার জানা ছিল না, তারা একে অন্যের সাথে কি একটা অন্য ভাষায় কথা বলা করছিল। এরপর সেই মেয়েটা আমাকে নিয়ে গেল এই এলাকার যে জিনের সর্দার আছে সেই সর্দারের কাছে, কারণ সর্দার নিজেই তলব করেছিল। কারণ হচ্ছে অনুমতি ব্যতীত কোনো মানুষকে এখানে আনা নিষেধ আছে। তারপর ওই মেয়েটি আমাকে সেই সর্দারের কাছে নিয়ে গেল। সর্দার আমাকে জানালো যে তুমি এখানে এসেছো ভালো কথা, সুস্থ হওয়া মাত্রই তোমাকে কিন্তু এখান থেকে চলে যেতে হবে। আমি সর্দারকে বললাম, যথা আজ্ঞা, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি তাকে যথেষ্ট বিনয়ের সাথে বললাম। সর্দারের সাথে ওই দিন আমরা খাওয়া দাওয়া করলাম। সর্দার আমাকে জিনেদের সম্পর্কে অনেক কথা বলল, অনেক কিছু জানালো।
আমার কাছে সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। এরপর আমাকে 2 দিন ওইখানে রেখে তৃতীয় দিনের মাথায় মানে হচ্ছে মোটামুটি 7 দিনের মতো ওইখানে ছিলাম। 3 দিন আমি ঘর থেকে বের হইনি এবং এর পরের যে 3 দিন ছিল এরকমভাবে ঘোরাফেরা করেছি, বিভিন্ন জিনদের সাথে দেখা করেছি, সর্দারের সাথে দেখা করেছি। আমার কাছে সব কিছুই কেমন যেন স্বপ্ন মনে হচ্ছিল। এরপর সেই মেয়েটা আমাকে সেই ফুলের বাগানের ওইখানে নিয়ে গেল। আমরা রাতের জ্যোৎস্না দেখছিলাম। কিছুক্ষণ বাদে সেই মেয়েটা আমার ঠোঁটে ঠোঁট রেখে অনেকক্ষণ চুমুক খেতে লাগলো। আমিও আর নিষেধ করিনি, কারণ তাকে যে আমার পছন্দ হয়েছিল এবং এক পলকে কখন যে তাকে ভালোবেসে ফেলেছি সেটা আমার জানা নেই। এরপর সেই মেয়েটা একটু লজ্জা পেয়ে ওইখান থেকে চলে গেল। আমিও ভীষণ লজ্জা পেয়েছিলাম। জীবনে প্রথমবার এরকম কোনো পরীকে কিস করছি। বিষয়টা অদ্ভুত না? তার ঠোঁটগুলো একদম মোমের মতো নরম। তারপর সেই পরীটা আমাকে বাসায় নিয়ে গেল, বলল কালকে তোমাকে ফিরিয়ে দিয়ে আসবো, তুমি আজকে ঘুমিয়ে পড়ো। এরপর আমি বললাম কি যে তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, আমি আর 2 দিন থাকি। মেয়েটা তখন বলল আচ্ছা ঠিক আছে, ঘুমাও, সকালবেলা দেখা হবে। আমি মেয়েটাকে কালকে সকালে আমার মনের কথা বলবো বলে সিদ্ধান্ত নিলাম এবং আমি যে তাকে ভালোবাসি সেটাও আমি বলে দিব, সেটা সিদ্ধান্ত নিলাম। এই 8 দিন আমার কাছে যেন স্বপ্নের মতো ছিল। এরপর পরের দিন যখন আমার ঘুম ভাঙে তখন আমি দেখি আমি সেই স্থানে আমার মোটরসাইকেল সেই খাদের মধ্যে পড়ে আছে এবং আমি যেখানে শুয়ে আছি সেইখান থেকে আমাকে 2 জন লোক তুলে নিয়ে যাচ্ছে। এরপর চোখ খোলার পরে আমি নিজেকে আবিষ্কার করি সেই স্থানে, যে স্থানে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম এবং আমি সারা রাত অজ্ঞান ছিলাম। 2 জন লোক ফজরের নামাজ পড়তে উঠে আমাকে দেখে সেখানে এবং আমাকে দেখে তারা তখন সেখান থেকে তুলে বাসায় নিয়ে যায় এবং আমি দেখতে পাই যে আমার হাতে পায়ে কোথাও কোনো চোট নেই। এত বড় অ্যাক্সিডেন্ট করার পরে আমার মোটরসাইকেলের এমন ক্ষতি হয়েছিল, সামনের এফজেড ছিল, সামনের সমস্ত গ্লাস সমস্ত কিছু ভেঙে গিয়েছে, মোটরসাইকেলের চাকা টাল হয়ে গিয়েছে, মানে যে বডি ছিল বডি টাল হয়ে গিয়েছে। মানে মানুষ দেখে সম্পূর্ণ অবাক যে এত বড় অ্যাক্সিডেন্ট হবার পরেও আমার শরীরে বিন্দুমাত্র কোনো আঁচ পড়েনি এবং আমার ওই মোটরসাইকেলের মানে কিচ্ছু বাকি নেই, পুরো ভেঙে চুরে একদম শেষ। 4-5টা মোচড় খেয়েছে। আমার তো একটা হাড় ভাঙারই কথা, কিন্তু আমি নিজেকে সম্পূর্ণ সুস্থ রূপে আবিষ্কার করি এবং আমি ঘড়িতে টাইম দেখি সকাল 7:30 বাজে এবং ডেট সেই ডেটই। গত ডেটে আমি ওই শোরুম থেকে রওনা দিয়েছিলাম, মানে আজকে শনিবার। আমি তো দেখে সম্পূর্ণ অবাক। তাহলে কি এটা স্বপ্ন ছিল নাকি বাস্তব? এটা আমার কাছে স্বপ্ন কোনোদিনই মনে হয় না। আর আমি যেখান থেকে পড়েছি ওইখান থেকে পড়ার পরে আমার বাঁচার কথা একদমই না। আমি কি সত্যি সত্যি তাহলে পরীর দেশে গিয়েছিলাম, জিনদের কাছে ছিলাম এতদিন? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার কাছে কোনো হিসাব মেলে না। আমার সেই পরীটার প্রতি ভালোবাসা যেন অন্যরকম, অন্য লেভেলের ছিল। তার প্রতি আমার এত পরিমাণ গাঢ় ভালোবাসা অনুভব করলাম, আমি তাকে আমার মনের কথাটা জানাতে পারলাম না। সেই পরীটা কি কোনোদিন আর আমার জীবনে আসবে? এটার ব্যাখ্যা আজ পর্যন্ত আমি করতে পারিনি। আপনাদের কাছে কি মনে হয় আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ঘটনার ব্যাখ্যা এখন পর্যন্ত নাকি সেই লোকটি বের করতে পারেনি, যে লোকটি আমাদেরকে ইমেইলে এই ঘটনাটি পাঠিয়েছেন। আপনাদের মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে চাইলে আপনাদের জীবনের ঘটনাও পাঠাতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানা এবং ইমেল অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সাথে ছিলাম।